হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি। দেখতেই পাচ্ছ এর মধ্যে বেগুন আছে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ বানাবো গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী একটি রেসিপি, যার নাম হলো বেগুন খাসি। তো দেখো, এখানে আমি 4টে ডিম নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। 4টে ডিম ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু বেগুন নিয়েছি। বেগুনটাও আমি আমার পরিমাণ মতোই নিয়েছি। বেগুনগুলোকে একটু লম্বা গোছের করে কেটে নিয়েছি। এই রেসিপিতে বেগুন কিন্তু লম্বাভাবেই কাটতে হবে। আর তার সঙ্গে আমরা যেহেতু বাঙালি, তাই আলু না হলে তো চলে না, সেজন্য কয়েক টুকরো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি একটু মোটা মোটা লম্বা করে কেটেছি। তো বন্ধুরা, চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমি গ্যাস অন করে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো এবার আমি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো যখন তেলের মধ্যে দেওয়া হয়, ভীষণভাবে কিন্তু ডিমগুলো ফাটতে শুরু করে। ঠিক সেই জন্যই ডিমগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বা তার আগে ভালো করে পেঁচিয়ে নিতে হয়, বা কাঁটা চামচ দিয়ে বেশ কিছু ফুটো ফুটো করে নিতে হয়। তা নাহলে কিন্তু বড় অঘটন ঘটে যেতে পারে। আর আমার আজকে ডিমগুলো কিন্তু প্রচণ্ডভাবে ফাটছিল। তা দেখতেই পাচ্ছ আমি ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি। আমি এই ডিম সেদ্ধর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। এই বেগুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। ডিম সেদ্ধ ভাজার সময় আমি যে লবণ আর হলুদ দিয়েছিলাম, সেটাই কিন্তু এই বেগুন ভাজায় হয়ে যাবে। নতুন করে হলুদ গুঁড়ো বা নুন ব্যবহার করার দরকার নেই। তাই আমি বেগুন ভাজার সময় আর নুন আর হলুদ গুঁড়ো দিলাম না। তো দেখো, বেগুনটা আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম। তো উল্টে পাল্টে সুন্দর করে আমার দেখতেই পাচ্ছ লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলোও কিন্তু মচমচে করে সুন্দর করে লাল করে ভাজতে হবে, তবে কিন্তু এর অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে। তো আমি এখন বেগুনগুলো হয়ে গেছে, বেগুনগুলোও তুলে রেখে দেব। তো বেগুনগুলো তুলে রেখে দেওয়ার পর ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোও কিন্তু বেশ মোটা করেই কেটেছি। তোমাদেরকে আগেই বলেছি আলুগুলো কিন্তু মোটা এবং লম্বা করে কাটতে হবে, যাতে বেগুনের সঙ্গে ভালো যায়। তো আলুর জন্য আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ যেটুকু আগে দিয়েছিলাম তাতে বেগুন ভাজাগুলো হয়ে গেছে। তো আলুতে তো একটু নুন ঢুকতে হবে, তাই আলুতে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, যাতে আলুটা সুন্দর করে ভাজা হয়, কালারটা যাতে সুন্দর আসে, আর আলুর মধ্যে যেন নুনটাও খুব ভালোভাবে ঢুকে যায়। তো চলো, এখন আলুটা বেশ ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। তো চলো বন্ধুরা, আমার কিন্তু আলুগুলো ভীষণ সুন্দর করে ভাজা হয়ে গেছে, একেবারে লাল করে মুচমুচে করে। তো আলু তুলে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট আছে, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। এখানে তোমরা শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারো, আমি দিইনি। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা বেটেই দিতে হবে, তবেই কিন্তু সেই সুন্দর টেস্টটা আসবে। এই রেসিপিটা অ্যাকচুয়ালি বাংলাদেশের খুব নামকরা একটা রেসিপি। আমার বাবা বলতেন, বাবা একবার আমাদেরকে করে খাইয়েও ছিলেন, ভীষণ ভালো লেগেছিল। তো ভাবলাম চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। বাটা মশলা কিন্তু এইটুকুই যাবে। তোমরা চাইলে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করেও দিতে পারো। আমি যেহেতু আদা রসুনের পেস্ট বাড়িতে বানিয়ে রাখি, ফ্রিজে আমার সংরক্ষণ করে রাখা থাকে, তো সেই জন্য সেখান থেকে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা শুধু বেটে নিয়েছিলাম।
এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের মতো করে দিতে পারো, যে যেমন ঝাল খায় সে তেমনভাবে লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারে। আমি যেহেতু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি তাই ঝালটা আমি আমার যেমন আমরা খাই আর কি সেই রকম করে দিয়েছি। তোমরা তোমাদের মতো ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো চলো, এখন কিন্তু আমি খুব সুন্দর করে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তো চলো এটা ভালো করে কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে এসেছে। তেল ছাড়া অবধি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে যেতে হবে। আমি এইভাবেই করি, যে কোনো রান্নাতে আমি আগে মশলাগুলো ভালো করে কষিয়ে নিই, যখন তেল ছেড়ে আসে মশলা থেকে তখন তার মধ্যে পানি ইউজ করি। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে কষাবো। তো দেখো বন্ধুরা, কষিয়ে কষিয়ে কত সুন্দর একটা কালার নিয়ে চলে এসেছি। এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে। তরকারিতে এমন সুন্দর কালার আসবে যে দেখেই যেন খেতে ইচ্ছা করে। তো চলো, কষানো আমার শেষ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ডিম সেদ্ধ, আলু আর ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিলাম। তো এবারে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব। খুব বেশি আর কষানোর প্রয়োজন নেই, কারণ মশলাটা আমি আগে থেকেই সুন্দর করে কষিয়ে রেখেছিলাম। সেই জন্য আলু, ডিম আর বেগুন দেওয়ার পরে খুব বেশি আমাকে কষাতে হবে না, কারণ বেগুনও সেদ্ধ হয়ে আছে। ভাজার সময় বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, আলুও হাফ সেদ্ধ হয়ে গেছে, আর ডিম তো সেদ্ধ হয়ে আছে। সেই জন্য এখানে আমি আর খুব বেশি কষাবো না, কারণ বেশি কষালে কিন্তু বেগুনগুলো একেবারে এর মধ্যে পুরো মিশে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। বেগুনগুলো একটু গোটা গোটা হয়ে থাকলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো আমার চলো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই রান্নাতে কিন্তু পানি খুব সামান্যই ব্যবহার করেছি, কারণ যেহেতু বেগুন, আলু, ডিমগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই আছে। সামান্য পানি দিয়েছি, গামাখা গামাখা হবে তরকারিটা। তো চলো এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এটা হতে থাক, কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবারে আমি একদম ফাইনাল টাচ 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা কিন্তু দিতে হবে, তবে সেই সুন্দর টেস্টটা আসবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা কিন্তু এই রান্নাতে মাস্ট, ঘিটা না দিলে কিন্তু সেই রকম টেস্ট হবে না। তো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সামান্য একটু ফোটাবো, আর একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু মাখো মাখো করে নেব। এই যে শেষে ঘিটা দেওয়ার জন্য তরকারির টেস্ট এত ভালো আসে, মানে স্বাদেও যেরকম গন্ধেও সেরকম। স্বাদে গন্ধে একেবারে গোটা রান্নাঘর কিন্তু মমা করবে। সবাই জিজ্ঞাসা করবে যে আজ রান্নাঘরে কি রান্না হচ্ছে। তো চলো, আমার দেখো সুন্দরভাবে হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো ফাইনালি আমার বেগুন খাসি একেবারে রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। খেতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়। তোমরা যারা আলু ছাড়া এটা বানাতে চাও সেক্ষেত্রে আলু ছাড়াও বানাতে পারো, রেসিপি কিন্তু একই থাকবে। তো চলো আজকে এটুকুই, টাটা, আল্লাহ হাফিজ।